শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই ক্লাসে। আচ্ছা, কৃষির উপরে বিদ্রোহী আর অর্থায়ন। হ্যালো, এবার কি দেখা যাচ্ছে আমাকে? বাচ্চারা যে রাকিব বন্ধু সুষ্ঠু কমেন্ট করছে, আমরা কি সবাই দেখতে পাচ্ছি? আমার সবাই দেখতে পাচ্ছ? হ্যালো, আচ্ছা আমার আসছে, ওকে আসছে আসছে আসছে, ঠিক আছে। ওই রাকিব নামে একজনটা দেখলাম, ও একটু দুষ্টু কমেন্ট করলো, আর হলো আমার স্ক্রিন চলে আসলো। দ্যাট মিন্স যখন এই ব্ল্যাক স্ক্রিন হবে তখন রাকিবের মতো কিছু আমি করতে হবে, তারপর আমি ওকে ধরার জন্য চলে আসবো। ওকে, আচ্ছা। ওকে, ডান। ইজ দেয়ার, সো ক্লিয়ার ক্যান নাও। তো ওয়েলকাম টু আওয়ার টুডেস ক্লাস। আজকের ক্লাস তোমাদেরকে সরাসরি পড়াবো। সরাসরি অবভিয়াসলি জাস্ট যে 45 মিনিট বা 30 মিনিট একটা ক্লাস হচ্ছে, সবকিছু হলো তোমার পড়া সম্ভব না, যতটুকু পারি হচ্ছে আমরা পড়াবো। নাম্বার 1। নাম্বার 2, আজকের যে ক্লাসটা, এই ক্লাসে আমরা যদি পারি সরাসরি কবিতাটা কিনা একটু মজা করে রিঅ্যাক্ট করে পড়বো, ঠিক আছে? ওকে, অ্যাপার্ট ফ্রম দ্যাট আমরা আজকের ক্লাসে এমসিকিউ কিছু সলভ করব, সিকিউজ একটা দেখব। এন্ড আমাকে একটু কাইন্ডলি হচ্ছে কি জানাও। হ্যাঁ রাখছি, এই ক্লাসটা লাইভ হচ্ছে, বুঝছো? এটা রেকর্ডিং না, যদি রেকর্ডিং হইতো আর এখন তোমার নামটা উল্লেখ করতে পারতাম না। আচ্ছা, সো যাই হোক, এটা বলতেছিলাম আমরা আজকের ক্লাসের যে এই পুরো পার্টটা হলো রয়েছে, পুরো পার্টটাতে হচ্ছে যে আমরা সবকিছু একদম সুন্দর মতো গুছিয়ে সোনার তরী যে ক্লাসটা রয়েছে, সোনার তরী টপিকের টপিকটা হচ্ছে তোমাদের সাথে নিয়ে আসবো। ওকে, তো আমি ফার্স্টে আমার যে নামটা রয়েছে, আমার নামটা একটু তোমাদের সাথে শেয়ার করি। অনেক কথা আমাকে চেনো না,
আবার কি হয়তো চেনো। তো যারা যারা আমাকে চেনো তাদের উদ্দেশ্যে বলতেছি, আমি হচ্ছে তোমাদের ফার্সিং ভাইয়া। 10 মিনিট স্কুলে গত 6 বছর এই সময় থেকে তোমাদেরকে পড়াচ্ছি। আর আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স এবং মাস্টার্স উভয় কোর্সগুলো তোমার কমপ্লিট করেছি। ওকে, এবার আমাদের সাউন্ডের সমস্যা কি রে ভাই? এখন কি সাউন্ডটা ঠিক আছে? হ্যালো হ্যালো হ্যালো, সাউন্ড কি এখন ঠিক আছে? বাচ্চারা এখন কি সাউন্ডটা ঠিক আছে? একটু কাইন্ডলি বলো তো। ইজ দিস সাউন্ড ওকে নাও? এখন কি সাউন্ড ঠিক আছে? হ্যালো, সাউন্ডটা কি এখন ঠিক আছে? ঘর ঘর করে ধুর। এই যে মুজদালিফা বলতেছে ঠিক আছে, বাকিটা একটু দেখি এখন কি সাউন্ডটা ওকে? ইজ সাউন্ড ওকে? ওকে, ডান, ঠিক আছে। তাহলে সাউন্ডের প্রবলেমটা হচ্ছে কি আমাদের সলভ হলো। এবার তাহলে স্টার্ট করি। তো আমি যেটা হলো বলতেছিলাম, আমি হচ্ছে মেইনলি ফার্সিং ভাইয়া তোমাদের। আমি 10 মিনিট স্কুলে গত 6 বছর উপরে ধরে বাংলা পড়াচ্ছি এবং এর পাশাপাশি আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে আমার অনার্স এবং হচ্ছে আমার মাস্টার্স, যেটাকে বিএসএস আর এমএসএস ডিগ্রি বলে, এটা হচ্ছে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে হচ্ছে নিয়েছি। সো মোটামুটি আমার আমাদের বাংলাদেশে পড়াশোনা শেষ, দেশে এবারে পড়তে যাওয়ার আগ পর্যন্ত তোমাদেরকে হলো পড়াবো আর তারা দিব। আচ্ছা, তো এটা জানি কি? ও আচ্ছা, সো বেসিক্যালি আমাদের একটা কোর্স আমরা রিসেন্টলি লঞ্চ করেছি, একটা হলো তোমার অনলাইন ব্যাচ 2.0, যেখানে বাংলা পড়াবো আমি আর তোমাদের ফারহান সাকিব ভাইয়া। এই যে এই হলো আমি আর তোমাদের ফারহান সাকিব ভাইয়া বাংলা পড়াবো। ইংরেজি পড়াবে পারভেজ ভাইয়া, দুর্জয় ভাইয়া, তারপর তোমাদের সিফাত ভাইয়া এন্ড তোমাদের সবার প্রিয় মনজুর শহীদ আপু। তোমাদের আইসিটি পড়াবে দুজন আইসিটির বস, আমাদের জাকি ভাইয়া আর রনক ভাইয়া। সো দিস ইজ আওয়ার টিচার প্যানেল ফর অনলাইন ব্যাচ 2.0। যারা যারা এখানে ভর্তি হয়েছো তারা একটু কমেন্টে বলো আমি, তাহলে বুঝতে পারবো তোমরা আসলে অনেক বেশি সিরিয়াস। অ্যাপার্ট ফ্রম দ্যাট, তোমরা যদি এই কোর্সে ভর্তি হতে চাও এবং বড় অঙ্কের একটা ডিসকাউন্ট পেতে চাও, তাহলে কল করবা 16910 এই নাম্বারে। ওকে, ইফ ইউ ক্যান ডু দিস, মানে তুমি যদি এখানে কল করো তাহলে তুমি কিন্তু একটা বড় অ্যামাউন্টে পেয়ে যাবা, তোমার হচ্ছে যে ডিসকাউন্ট পেয়ে যাবে। আর তোমরা যদি আমাদের কোনো প্রিভিয়াস স্টুডেন্ট থাকো তাহলেও কিন্তু আমাদের এই কোর্সে আসলে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। হোপফুলি তোমরা হয়তো বুঝতে পেরেছো। আমরা দেরি না করে আমাদের মূল যে টপিকটা রয়েছে, মূল টপিকের মধ্যে হলো আমরা ঢুকে যাই। কবি পরিচিতি অ্যান্ড অল এগুলো আসলে অতটা ইম্পর্টেন্ট না, আমরা চলো এক ধাক্কায়, মানে আজকের এই ক্লাসে যদি এগুলো পড়াই দিচ্ছি এই মূল কবিতায় পড়াইতে পারবো না, সো এগুলো সবকিছু আমরা পেইড ব্যাচে পড়াবো। আমরা চলো এক ধাক্কা চলে যাই মূল যে কবিতা রয়েছে মূল কবিতার দিকে। ঠিক আছে, আমরা যতটুকু পারি মূল কবিতাটা আজকে শেষ করার চেষ্টা করবো। কবি পরিচিতি, তারপর হচ্ছে পাঠ পরিচিতি, লেখক পরিচিতি, শব্দ আজকে পড়ানোর টাইম নেই আমাদের। ওকে, কবে থেকে শুরু? আমাদের বাংলা ইংলিশ আইসিটি ক্লাস কিন্তু জুন মাস থেকে হলো শুরু হচ্ছে। সো তোমরা যারা যারা হচ্ছে কি আমাদের এই কোর্সে ভর্তি হতে চাও, সো ইউ জাস্ট হ্যাভ দিস মান্থ। সো উইদিন দিস মান্থ তোমাদের অবভিয়াসলি ভর্তি হতে হবে, কারণ জুন মাস থেকে আমি তোমাদের রেগুলার ক্লাস নেব, রেগুলার ব্যাচে। ওকে, আচ্ছা আগাই তাহলে। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাই ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া। ওকে, একটুকে থামি, পরেরটা পরে বলি। গগনে গরজে মেঘ ঘন বরষা, কবি বলতেছে আকাশে ধুম 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 করে মেঘ গজাচ্ছে, যে এখনো মেঘ গজাচ্ছে আকাশে। ওকে, কুলে একা বসে আছি নাহি ভরসা, মানে কি হয়েছে? গগনে গরজে মেঘ ঘন বরষা, গগনে আকাশে, আকাশে কি হচ্ছে?
আকাশে তোমার হচ্ছে মেঘ গর্জন করতেছে, মেঘ গর্জন করতেছে। ঘন বর্ষা, তার মানে বর্ষা হলো গিয়ে আসতেছে। ওকে, এরপর দেখি, কুলে একা বসে আছি নাহি ভরসা। কুল, কুল বলতে বোঝানো হচ্ছে আমার নদীর কিনারা। কুল বলতে কি বোঝানো হয়েছে? নদীর কিনারা। কুলে একা বসে আছি নাহি ভরসা। কবি দেখতেছে আকাশে মেঘ চমকায় আর তিনি কুলে বা নদীর কিনারে একা একা বসে আছে, সে ভরসা পাচ্ছে না কখন ঝড় আসে, ঝড় এসে কবিকে উড়ায় নিয়ে যায়, এটা নিয়ে তোমার হলো গিয়ে টেনশন করতেছে। রাশি রাশি ভাড়া ভাড়া, রাশি রাশি ভাড়া ভাড়া এটার মানে কি? রাশি রাশি ভাড়া ভাড়া মানে এটা দিয়ে অ্যাকচুয়ালি বাবারা এটা হলো কি তোমার বুঝায়, এগুলো কোনো কিছু নোট করা লাগবে না, ক্লাস শোনো। যেটা হলো কি বুঝায় সেটা হচ্ছে প্রচুর পরিমাণে কোনো একটা জিনিস প্রচুর পরিমাণে রয়েছে। আচ্ছা, যারা বলতেছো মাইশা জিজ্ঞাসা করছো, সাদাফ মাইশা, যে নোটস করবো কিনা, দ্য অ্যান্সার ইজ করো না, দরকার নাই, তার এক্সপ্লেনেশন গুলো শোনো, মানে ইটস টু ইম্পর্টেন্ট। আর বেসিক্যালি আমাদের পেইড ব্যাচে আমি স্লাইডটা দিয়ে দিব, সো তোমরা যারা যারা অলরেডি আমাদের কোর্সে ভর্তি হয়েছো, তো তোমরা কিন্তু আমাদের পেইড ব্যাচের একটা স্লাইড দেখতে পাচ্ছ। তো তোমরা যখন হচ্ছে ক্লাস শুরু হবে তখন এই স্লাইডটা পেয়ে যাবে ইভেন্চুয়ালি, সো নো নিড টু নোট দ্যাট, ঠিক আছে? সো এগুলো হচ্ছে নোট করার কোনো দরকার নেই, বুঝছো মাইশা? আর হচ্ছে গেল আবিদ, আল্লাহর বান্দা আবিদ রহমান, এটা কোনো রেকর্ডেড লাইভ ক্লাস না, এটা লাইভ ক্লাস। ওকে, তামিম বলছে জুনের পরীক্ষা আছে, আন্ডারস্ট্যান্ডেবল, ভর্তি হয়ে থাকো। এমন তো না জুন হচ্ছে গিয়ে তোমার পরীক্ষা এই জুন থেকে শুরু করে পরের বছরের জুন পর্যন্ত, হয়তো হয়তো 20 দিনের মতো তোমার পরীক্ষা হচ্ছে, পরীক্ষার পরে আবার লাইফ শুরু করবা, নট এ বিগ ডিল, কোনো সমস্যা নেই। আগাই আমরা সামনের দিকে। গগনে গরজে মেঘ ঘন বর্ষা, আকাশে মেঘ গজরাচ্ছে, বর্ষা হলো আসতেছে। কুলে একা বসে আছি নাহি ভরসা, কবি একা একা কুলে বসে আছে, কবি হচ্ছে তোমার ভরসা পাচ্ছে না। রাশি রাশি ভাড়া ভাড়া, রাশি রাশি ভাড়া ভাড়া মানে প্রচুর পরিমাণে। এখন রাশি রাশি মানে প্রচুর পরিমাণে, ভাড়া ভাড়া মানে হচ্ছে ভাড়া হলো ধান রাখার পাত্র। একাধিক ভাড়া বলার মাধ্যমে, একাধিক ভাড়া বলার মাধ্যমে ধান রাখার একাধিক পাত্রকে আসলে বোঝানো হচ্ছে। রাশি 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 ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী খুদ দ্বারা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরসা। তো বলতেছে যে ধান কাটা হইলো সারা, ধান কাটা হয়ে গেছে, ভরা নদী খুর ধারা, কোন একটা নদী যার স্রোত খুরের মতো তীক্ষ্ণ। আমরা ছেলেরা শেভ করি না সেলুনে যে, সেলুনে যে শেভ করার সময় তোমার খুর ইউজ করে দাড়ি কাটে না, ওই খুর কিন্তু অনেক ধারালো। আমার না যখন হচ্ছে মাঝে মধ্যে হলো কি আমি ভয় পাই, আমি যখন সেলুনে যে শেভ করাই, খুব রিয়ারলি শেভ করাই ভয়ের কারণে, যখন নাপিত খুঁটটা গলার এখানে আনে, আমার মনে হয় যদি এখন গলাটা কাইটে দেয় আমি তো মরে যাবো। সো ওই খুঁটটা এতটাই ধারালো হয়ে থাকে, সামান্য একটু পচে কিন্তু একদম উইকেট ডাউন হয়ে যেতে পারে, ঠিক আছে? এই জায়গা থেকে ভরা নদী খুঁট ধারা, কোনো একটা নদীর কথা বলতেছে, কোনো একটা নদীর কথা বলতেছে। এই নদীর যে স্রোত অনেক তীক্ষ্ণ, অনেক শার্প, অনেক তীক্ষ্ণ, অনেক শার্প। এই যে আমার নদীটা রয়েছে, এই নদীর ঢেউটা খুরের সঙ্গে তুলনা করা হয়েছে। খরপরশা, খরপরশা এটা মানে হচ্ছে গিয়ে ধারালো বর্ষার মতো, ধারালো বর্ষার মতো কিছু একটা, এটা এখানে বেসিক্যালি বলতেছে। কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, ধান কাটতে কাটতে বর্ষা চলে আসছে। সো কবিতার লামিয়া ইসলাম আমাদের পেইড ব্যাচ অলরেডি সাজেশন দেওয়া আছে বাবা, সো ওখান থেকে তুমি দেখে নিতে পারবা। তো যেটা তোমাদেরকে বলতেছিলাম, কবিতার এতটুকু পড়ার পরে তোমাদের কি ধারণা হলো এই কবিতাটা আসলে কি নিয়ে হইতে পারে, একটু বলো তো সবাই। কবিতার এতটুকু পড়া হলে তোমরা একটু কাইন্ডলি আমাকে জানাও এই কবিতাটা আসলে কি নিয়ে হতে পারে, একটু আমাকে বলো। আমরা তো কবিতা এতটুকু পড়লাম, কবিতার এতটুকু কি নিয়ে হতে পারে? একটু বলি আমরা কমেন্টে। ধান আর নৌকা নিয়ে বলতেছে লোকে চাঁদনি।
লামিয়া বলতেছে হচ্ছে তোমার ধান নিয়ে, আক্তার বলতেছে শিল্পকর্ম। কৃষক তো এখানে গেল কিভাবে? নৌকা দিয়ে। কি প্রশ্ন, যে প্রশ্নের কোনো উত্তর নাই ওই প্রশ্ন করে কি লাভ বাবা? মানুষের জীবনে নর্মালি চিন্তা করো। হ্যাঁ, এটা তো সোনার তরি, বুঝছি তো কি হয়েছে। আচ্ছা, ওকে, দেয়ার আর লটস অফ অ্যান্সার্স, অনেকে অনেক রকমের অ্যান্সার দিচ্ছ। ব্যাখ্যা করি, খুবই সিম্পল বলি ভাই, আমাদের জীবন কর্ম সৃষ্টি এত কঠিন ভাষায় কেন যাচ্ছ? একটা কৃষক ধান ফলাইছে, ধান ফলায় ধান কাটছে, ধান কাটার পর সে বাড়ি যেতে পারতেছে না কারণ বর্ষা উঠছে। খুবই সিম্পল, মানে সিম্পলি চিন্তা করে আমি এটা জানতে চাচ্ছি যে কবিতার এতটুকুর মধ্যে কি হয়েছে। একটা কৃষক সিদ্রাতুল মুনতাহারটা কাছাকাছি গেছে, যে তোমার মানুষের জীবন নেই ইয়া। একটা কৃষক, সরি, কৃষকের ধান কাটা নিয়ে বলছি সিদ্রাতুল মুনতাহা। একটা কৃষক, সে ধান কাটছে, ধান কাটা ধান জমাইছে, এখন সে ধানগুলা নিয়ে তার গ্রামের বাড়িতে ফিরতে চায়, অর্থাৎ তার যে বাসায় ফিরতে চায়, কিন্তু বাসায় ফিরতে পারতেছে না, তার কারণ হচ্ছে ঝড় উঠছে। এতটুকু ক্লিয়ার? আমরা এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার হলে কমেন্টে লেখে ইয়েস, ক্লিয়ার হলে কমেন্ট লেখো ইয়েস। হ্যাঁ, বর্ষাকালে ধান কাটা। কি বলতেছো? উলা মারমা। হ্যাঁ, কীর্তিমানের মৃত্যু নিয়ে কি বলে এই বাবারা, এই পাগলের দল, কি বলো তোমরা? আচ্ছা, এক্স্যাক্টলি ক্লিয়ার। তাহলে আমরা যদি আমরা এতটুকু ক্লিয়ার হয়ে থাকি, তাহলে এবার একটা জিনিস বলি, আমরা কিন্তু এইটা মানে একটা কৃষক গেছে ধান কাটছে, ধান কেটে সে কোনো কিছু মানে বর্ষার ঝামেলায় পড়ছে, সে হলো কি যাইতে পারতেছে না, এটা আমরা পড়েই বুঝতে পারছি না? আমরা পড়ে বুঝতে পারছি, তার মানে এটা হচ্ছে আক্ষরিক অর্থ। যে জিনিস আমি পড়ে, যে জিনিস আমি পড়ে বুঝতে পারি সেটা হচ্ছে আক্ষরিক অর্থ। আক্ষরিক অর্থ মানে শব্দটা আসছে অক্ষর থেকে, অক্ষর থেকে হয় তোমার আক্ষরিক। অক্ষর পড়ে আমরা যে যা বুঝি, ধান কাটা হলো সারা, ধান কাটা শেষ হয়েছে, এটাই তো হলো কেউ বুঝছে, রাইট? তো অক্ষর পড়ে হচ্ছে কি আমি যা বুঝি সেটা হচ্ছে আমার আক্ষরিক। ধান কাটা হলো সারা, ধান কাটা শেষ হয়ে গেছে, ধান কেটে কোন এক জায়গায় নিয়ে গেছে, এটাই বেসিক্যালি এখানে বলতেছে। সো আল্লাহর বান্দারা আমাদের কিন্তু এতটুকু ডান। এখন জায়গাটা হচ্ছে এই কবিতায় দুই রকমের অর্থ বোঝানো হয়েছে, একটা আক্ষরিক অর্থ, একটা ভাবার্থ। রবীন্দ্রনাথ ভাই লিখছে, তো রবীন্দ্র ভাই লিখতে যে একটু হলো কি জ্ঞানজাম করে ফেলছে, বলছে নো 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 নো, খালি আক্ষরিক অর্থ জানলেই হবে না, ভাবার্থ জানতে হবে। এবার আবার আমরা একটু আগের স্লাইডটাতে যাই। গগনে গরজমে ঘন বরষা, কুলে একা বসে আছে নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুর ধারা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরসা। এইখানে তোমার কে ধান কাটে? ধান কাটে কৃষক, ধান কাটে হচ্ছে কি তোমার কৃষক। কৃষক হচ্ছে আক্ষরিক অর্থ, কৃষকের ভাবার্থ হচ্ছে কি তোমার কবি, কৃষকের ভাবার্থ হচ্ছে কি কবি। ওকে, এই খরপরশা তামিম, তুমি যে বাবা একটু মন দাও, তুমি বারবার বলতেছো বুঝতেছি না, খরপরশা মানে কি স্লাইডের মধ্যে সব লেখা, একটু মন দাও ক্লাসের মধ্যে, মানে অনর্থক বাকিদেরকে ডিস্টার্ব করো না। তোমার হচ্ছে কি বললাম, ধান কাটে কে? কৃষক, এটা হচ্ছে তোমার আক্ষরিক অর্থ। এটার ভাবার্থটা কি? এটার ভাবার্থটা হচ্ছে কি কবি।
আবার দেখো এই যে কাটিতে কাটিতে ধান এলো বরসা, এলো এলো বরসা, ধান, ধান দিয়ে কি বুঝায়? ধান দিয়ে বুঝায় তোমার কোনো একটা ফসল, বাট এখানে ধান দিয়ে ফসল না, ধান দিয়ে কবির, আরে কবির যে সৃষ্টিকর্ম রয়েছে, আরে কবির সেই সৃষ্টিকর্মকে বোঝানো হচ্ছে। ধান দিয়ে হচ্ছে কি আমরা কি কি কোনটাকে বুঝাই? কবির যে সৃষ্টিকর্ম, কবির সেই সৃষ্টিকর্মকে বোঝানো হচ্ছে। তার মানে বাচ্চারা আমরা যদি এক বাক্যে বলি এটার আক্ষরিক অর্থ একটা একটা হচ্ছে কি তোমার কৃষক ধান কাটতে এসে কাটতে এসে কাটতেছে, ভাবার্থ একটা তোমার হচ্ছে গিয়ে কবি তার সৃষ্টিকর্ম তৈরি করছে তৈরি করছে তৈরি করছে। দ্যাটস ইট। আগাই সামনের দিকে। এই যে আক্ষরিক অর্থ ভাবার্থ দেওয়া রয়েছে, আমাদের যখন পেইড ব্যাচের হলো ক্লাস শুরু হবে তখন তোমরা কিন্তু এই স্লাইডটা আমাদের অ্যাপে হলো গিয়ে পেয়ে যাবা, ঠিক আছে? সো তোমরা যারা পেইড ব্যাচে ভর্তি হবা তারা ইভেনচুয়ালি আজকে তো পুরো ক্লাসটা নিতেও পারতেছি না সময় স্বল্পতার কারণে, যতটুকু পারি হচ্ছে আজকে আমরা নিচ্ছি। আর তোমার এই স্লাইডটা পেইড ব্যাচে ভর্তি হইলে, পেইড ব্যাচে যখন শনাক্তদি ক্লাস হবে তখন তোমরা এই স্লাইডটা হুবহু এই স্লাইডটাই পেয়ে যাবা, ঠিক আছে? আগাই তাহলে সামনের দিকে। ওকে, ধান কাটা হলো সারা চরণটির মাধ্যমে কোন ভাব প্রকাশ পেয়েছে? ফসলের কাজ সম্পূর্ণ হওয়া, কর্মের পরিণতি, কর্মময় জীবন, ফসল তোলার তারা। অ্যান্সার দাও, 6 অ্যান্সার দাও সবাই, 6। ওকে, নাইস। আমরা দেখতে পাচ্ছি আচ্ছা মানে কোন একটা অজ্ঞাত কারণে তোমরা অনেক হচ্ছে কি সি দিছো, ধান কাটা হলো সারা। আমি তো ভাবছিলাম সবাই মানে এ আর বি নিয়ে কনফিউশনে বলতে, উল্টা হয়েছে, বি আর সি নিয়ে কনফিউশনে করছো। সারা আমি অ্যাকচুয়ালি তোমরা মানে মনোযোগ দিছিলা কি না, সারা বলতে কিন্তু আসলে শেষ বোঝানো হচ্ছে। তো ধান কাটা হলো সারা, এটা দিয়ে আমি কি বলছে, কোন ভাব প্রকাশ করছে। তার মানে এখানে তোমার কিন্তু আক্ষরিক অর্থ চাই নাই, কি চাইছে? ভাবার্থ চাইছে। তো ফসলের কাজ সম্পূর্ণ হওয়া আক্ষরিক অর্থ, এটা তোমার হবে না। কর্মময় জীবন মানে জীবনটা এখনো কর্মময় আছে, এখনো কাজকর্ম করে, এটা বুঝায়। বাট এখানে বলছে শেষ, তার মানে এটা হবে না। ফসল তোলার তারা, এটাও হবে না। তার মানে হবে হচ্ছে কি এইটা কর্মের পরিণতি, অর্থাৎ ধান কাটা হলো সারা, তোমার কাজটা শেষ হয়ে গেছে, ওইটার পরিণতির জন্য তুমি অপেক্ষা করছো, ঠিক আছে? তো এর একেবারে জায়গা থেকে বাবারা এটার আনসার হবে কি? বি। অ্যান্সার বি। যারা যারা আমরা বি না দিয়ে এ আর সি এর মধ্যে দৌড়াদৌড়ি করছি তারা হোপফুলি ক্লিয়ার। আগাই। বেসিক্যালি এটা এ হইতো যদি বলতো যে কোন আক্ষরিক অর্থ প্রকাশ পেয়েছে, এক বাক্যে এ হইতো। বাট এখানে বলছে কোন ভাব প্রকাশ করেছে, which indicates about the ভাবার্থ, which indicates ভাবার্থ। তাই এটা আমরা ভাবার্থ ধরে কাজ করব। আগাই সামনের দিকে। একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিচ্ছে খেলা, পরপরে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা। আচ্ছা, তো এবার যদি হলো আমি দেখি একখানি ছোট ক্ষেত আমি একেলা, সো একখানি ছোট ক্ষেত, এখানে তোমার যে জায়গায় তোমার ধানটা বানানো হচ্ছে, ধানের যে ক্ষেতটা রয়েছে সেই ধানের ক্ষেতটাকে ইভেন্চুয়ালি ইন্ডিকেট করা হচ্ছে।
বাট আমি যদি হলো এখানে চিন্তা করি ভাবার্থটা কি, ভাবার্থ হচ্ছে যে একখানি ছোট ক্ষেত, এখানে তোমার এই ছোট ক্ষেত বলতে আসলে পৃথিবীকে বোঝানো হচ্ছে। এখানে তোমার ছোট ক্ষেত বলতে কি কাকে বোঝানো হচ্ছে? পৃথিবীকে বোঝানো হচ্ছে। এবং এই পৃথিবীতে আমরা কি করি? পৃথিবীতে হচ্ছে গিয়ে আমরা করি কাজ। কাজের মধ্যে আমাকে সবাই মনে রাখতেছে, ফর অ্যান এক্সাম্পল আগামীকালকে একজনের ইয়ার ফাইনাল এক্সাম আছে, সে সোনারতরী কবিতাটা বোঝে না, আজকে আমার ক্লাস করতেছে সোনারতরী কবিতাটা বোঝার জন্য। ও আগামীকালকে সোনারতরী কবিতার উপরে ইয়ার ফাইনাল পরীক্ষা দিয়ে আসলো, এরপর সে খুশি হলো, খুশি হয়ে আমাদের 10 মিনিট স্কুলের কোর্সে ভর্তি হয়ে গেল। বাট ইন দ্য মিন টাইম আমি মারা গেলাম, বা আমি হয়তো অন্য কোনো জায়গায় জব সুইচ করলাম, আমি আর এখানে নাই। সো ও কিন্তু আমার আর ক্লাস পাবে না, বাট ও হয়তো বলবে 2 দিন 3 দিন 4 দিন 7 দিন 30 দিন 1 মাস 2 মাস 3 মাস 1 বছর 2 বছর বলবে যে তাসলিম ভাইয়ার কাছে সোনারতরী ক্লাসটা করছিলাম দেখি আমি ওই দিন ইয়ার ফাইনাল পরীক্ষা পাস করতে পারছিলাম, নাহলে আমি পাস করতে পারতাম না। তার মানে ওই ছেলেটা বা ওই মেয়েটা আমাকে আমার কর্ম দিয়ে মনে রাখছে, আর আমি আমার কর্মটা হলো কোথায় করছি? আমি আমার কর্মটা করছি পৃথিবীতে, বা একটা ছোট ক্ষেতে করেছি। আমিও মারা গিয়েছি, বা আমার কর্মটা রয়ে গিয়েছে এই ছোট ক্ষেতে বা পৃথিবীতে। বুঝতে পারছি আমরা? গেল। এরপর দেখি চারিদিকে বাঁকা জল করিছে খেলা। এখানে তোমার চারিদিকে বাঁকা জল মানে আমাদের জীবন তো আসলে তোমার অনিশ্চিত, জীবন কি আমাদের নিশ্চিত? ফর এন এক্সাম্পল 7টা 11 বাজে, আমি জানি না 7টা 12 পর্যন্ত তোমাদেরকে পড়াতে পারবো কিনা, এর মধ্যে আমার স্ট্রোক হইতে পারে, এর মধ্যে আমার হার্ট অ্যাটাক হইতে পারে, যে কোনো ধরনের সমস্যা হইতে পারে, কারেন্ট চলে যেতে পারে, হয়তো অফিসে কোনো প্রবলেম হতে পারে। সো যে কোনো তোমার ইস্যু এখানে অ্যাকচুয়ালি হইতে পারে। যদি এরকম কোনো সিনারিও অ্যারাইজ হয় তখন আসলে কি হবে? তখন কিন্তু আমার এই ক্লাসটা কন্টিনিউ হবে না, রাইট? তার মানে চারিদিকে বাঁকা জল করিছে খেলা, আক্ষরিক অর্থ হচ্ছে কবিতাটা দ্বীপ সদৃশ এলাকায় আছে না, ওই দ্বীপের চারপাশে হচ্ছে গিয়ে পানি এসে বারবার বাড়ি দিচ্ছে, চারদিকে উথাল পাথাল করে দিচ্ছে, একদম একটু ম্যাসাকার অবস্থা, রাইট? সো যেহেতু এখানে একটা ম্যাসাকার অবস্থা সৃষ্টি হচ্ছে, তাই এরকম একটা জায়গা থেকে আমরা আসলে বলতে পারি আমরা অনন্ত কালস্রোত দেখতে পারি ভাবার্থের বিবেচনায়। অর্থাৎ চারিদিকে বাঁকা জল আক্ষরিক অর্থে মানে নদীর চারদিকে বাঁকা জল, নদীর ঢেউ হলো গিয়ে বারবার ওই দ্বীপটার তটে এসে হলো আঘাত হানছে, কবি ভয় পাচ্ছে। আর আমরা হলো ভয় পাই কারণ আমরা অনন্ত কালস্রোতের মধ্যে অবস্থান করছি, আমরা যে কোনো সময় হচ্ছে গিয়ে মৃত্যুবরণ করতে পারি, আমাদের এই জীবনটা আসলে অবিনশ্বর না। ঠিক আছে, গেল। এরপর দেখি পরপারে দেখি একা। পরপারে মানে হচ্ছে কবি বলতেছে ওই পারে, আক্ষরিক অর্থ হচ্ছে ওই পারে। সাপোজ কবি হলো এখানে বসে আছে, ওই পারে দেখতেছি সুন্দর একটা গ্রামের ছবি আঁকা। ঠিক আছে, এক কথায় কবি এখানে হলো তোমার পরপার বলতে আসলে তোমার সে হয়তো তোমার তার যেই পরবর্তী যে সময়গুলো রয়েছে সেটাকে ইন্ডিকেট করছে, এবং সেই জায়গা থেকে তিনি বলছেন পরপারে দেখি একা কই গেল, তরু ছায়া মশি মাখা, গ্রামখানা মেঘে ঢাকা প্রভাত বেলা, এপারে তো ছোট্ট ক্ষেত আমি একেলা। আচ্ছা, আমি পুরাটা হলো বলি, মানে কবি বললাম না এটা হলো গ্রামকে বুঝাচ্ছে, এটা গ্রামের কথা হলো কবি বললো যে গ্রাম হচ্ছে কবি বেসিক্যালি এখানে হলো দেখতে পাচ্ছে, এবং তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা। কবি দেখতে পাচ্ছেন তার যে হচ্ছে কি তোমার গ্রামটা, ওই গ্রামটা হচ্ছে কি তোমার এক অদ্ভুত প্রাকৃতিক রূপ ধারণ করেছে। অদ্ভুত যে প্রাকৃতিক রূপটা সেটা হলো কি তোমার বর্ষণ মুখর একটা প্রাকৃতিক রূপ, যেখানে তোমার গাছের ছায়াগুলো কালচে রং ধারণ করেছে, তাই বলছে তরু ছায়া মশি মাখা। ওকে, এবার একটা ছোট ক্ষেত আমি একেলা, কৃষক যে পারে হলো বসে আছেন, অর্থাৎ কবি হলো কি ইহকালে বসে আছেন, তিনি তার পৃথিবীতে বসে আছেন। আর পরপারটা হচ্ছে তোমার পরকাল, পরের যে জীবনটা, সে পরের জীবনের কথা বেসিক্যালি এখানে বলা হচ্ছে। আচ্ছা, একজন জিজ্ঞাসা করছে আক্ষরিক অর্থ কি মানে কি? আক্ষরিক অর্থ মানে হচ্ছে অক্ষর দেখে আমরা যে অর্থ বুঝি সেটা হলো তোমার আক্ষরিক অর্থ, আর সেটাকে যদি আমরা অন্য কোনো একটা রূপ দিই, ফর অ্যান এক্সাম্পল আমি হচ্ছে কি বলতেছি সাপ, সাপ দিয়ে আমি একটা জন্তুকে বুঝি, একটা তোমার বিষাক্ত জন্তুকে হচ্ছে কি তোমার বুঝি।
সো এটা হলো আক্ষরিক অর্থ। এখন সাপ দিয়ে আমি আবার বোঝাচ্ছি একটা লাঠি, সো ওইটা তার মানে ভাবার্থ। এক কথায় একটা শব্দর নিজের একটা অর্থ থাকে, ওই অর্থ বাদে অন্য কোনো অর্থ হইলে গিয়ে ভাবার্থ, আর ওই অর্থটা হইলে সেটা হয় আক্ষরিক অর্থ। ক্লিয়ার? আমরা মানুষজন আমরা এতটুকু ক্লিয়ার হয়েছি? ওকে, ক্লিয়ার? আচ্ছা, সারিকার কালকের এক্সাম আছে এটার উপরে, ভেরি গুড। গেল, আগাই তাহলে সামনের দিকে। এই যে ভাবার্থটা এখানে মূলত লেখা রয়েছে, রমজান বলছে আরেকবার, লাস্টে আরেকবার বুঝাবে, এখন আপাতত আগাই। ওকে, এখানে তোমার বলতেছে সোনার তরী কিসের প্রতীক? সবাই এটা উত্তর দাও তো কমেন্টে, সোনার তরী কিসের প্রতীক? ওকে, সবাই অ্যান্সার দাও। ওকে, সো ডান। আমরা হচ্ছে কি দেখি এটার অ্যান্সারটা হচ্ছে কি তোমাদের সোনার তরী। দেখো এখানে একটা বিষয়, এটার অ্যান্সার হচ্ছে কি বি, তো অ্যান্সার তো বি, এটার অ্যান্সার হচ্ছে কি বি। তোমার একটা জিনিস দেখো, তোমরা ভুলায় ফেলতেছো, সোনার তরী বলছে, এই জায়গায় যদি ধান বলতো তাহলে সেটা হতো তোমার কর্মের প্রতীক। অনেকেই কর্ম বলছো, 51% স্টুডেন্ট কর্ম বলছো, তো যারা কর্ম বলছো ওদেরকে বলি ধান বন্ধে কর্ম হইতো। এখানে বলছে সোনার তরী কিসের প্রতীক? সোনার তরী হচ্ছে তোমার যে জীবনের কথা বলা হয়, ঠিক আছে? তো এই জায়গা থেকে এটাকে বলা হয় জীবনের প্রতীক। গেল, এরপর দেখি, গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে জন্য মনে হয় চিনি উহারে, ভরা পালে চলে যায়। আচ্ছা, জাস্ট সিচুয়েশনটা কল্পনা করো যে তুমি হইলো কি করছো, তুমি হচ্ছে যে ধান কাটছো, ধান কাটার পরে নদীর পাড়ে বসে আসো, বসে বসে ভাবতেছো আল্লাহ এত ধান, ধানগুলা নিয়ে কই যাবো ভাবতেছো। ভাবতে ভাবতে তুমি হচ্ছে গিয়ে দেখতেছো আল্লাহ ঝড় উঠে আসতেছে, আল্লাহ ওই পারে কি সুন্দর গ্রাম, আল্লাহ আমি এখন কি করবো ভাবতেছো। সাডেনলি দেখলে দূর থেকে একটা লোক তরি নিয়ে আসতেছে, নৌকা নিয়ে আসতেছে। তখন কবি বলতেছে গান গিয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে,
ভরা পালে চলে যায়, ভরা পালে চলে যায়। ওকে, তরি মানে নৌকা, মিথিলা তরি মানে নৌকা। ওকে, আচ্ছা, সো যাই হোক, যেটা তোমাদেরকে বলতেছিলাম, তোমার হচ্ছে কবি হলো দেখতেছে যে এরকম একটা নৌকা বেয়ে কেউ একজন হলো গিয়ে আসতেছে। সো খুরের মতো ধারালো জলস্রোত, অর্থাৎ এই যে তোমার লাইনের ব্যাখ্যা, জলস্রোতে গান গাইতে গাইতে যে মাঝি পাড়ের দিকে এগিয়ে আসছে, কবির ভাবনায় সে নির্মোহ মহাকালের প্রতীক। এই যে তোমার তরি বেয়ে আসতেছে, যে হচ্ছে গিয়ে তোমার হলো গিয়ে মাঝি, যে হচ্ছে গিয়ে তোমার মাঝি, সে হচ্ছে গিয়ে তোমার এখানে কি, এখানে হলো মহাকালের প্রতীক, অর্থাৎ সে হচ্ছে গিয়ে সবার যে সৃষ্টিকর্ম, সবার যে কর্ম, তার জায়গা হলো স্টোর করে। ওকে, দেখে যেন মনে হয় চিনি উহারে। এই মাঝিকে অর্থাৎ মহাকালের প্রতীককে খুব শিল্পশস্ত্র কবির কাছে চেনা চেনা লাগতেছে, তার কাছে পরিচিত লাগতেছে। কেননা চেনা মনে হলো কৃষক বা শিল্পশস্ত্র কবির মনে কিছুটা সংশয় দেখা যাচ্ছে, কবির মনে হচ্ছে আমি চিনিত, আমরা তো চিনবই, ইতিহাস তো আমরা পড়ি। মহাকালের প্রতীক মানে এখানে ইতিহাসের প্রতীক হিসাবে এখানে ইন্ডিকেট করা হচ্ছে। সো বাবারা, এরকম একটা জায়গা থেকে এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে হচ্ছে যে মাঝি বা শিল্পস্রষ্টা কবির হয়তো চেনা, কেননা চেনা মনে হলো কৃষক বা শিল্পস্রষ্টা কবির মনে সংশয় থেকে যাচ্ছে। গেল, ভরা পালে চলে যায়, এখানে যে নৌকাটা আসতেছে সেই নৌকা চলার যে তোমার স্বাভাবিক গতি, সেই গতিকে মূলত বোঝানো হচ্ছে। এরপর বলে কোন দিকে নাহি চায় ঢেউগুলো নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। সো ওই যে মহাকালের প্রতীক বা ইতিহাস, ইতিহাস তো কোনো দিকে তাকায় না। ইতিহাস হচ্ছে নির্মোহ মানে যা শেষ হয় না, ইতিহাস তো সামনের দিকে আগায় যায়। ইতিহাস কর্ম নিয়ে, মানুষের কর্ম নিয়ে, মানুষের শ্রেষ্ঠ সৃষ্টি কর্ম নিয়ে সামনের দিকে আগায় যায়। এই ইতিহাস তো আসলে তোমার কখনো ইয়া করে না, কখনো তোমার অপেক্ষা করে না। সো সে আগায় যাচ্ছে। কি বলতেছে, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে। জাস্ট চিন্তা করো, একটা যখন নৌকা, একটা যখন হচ্ছে কি তোমার একটা যখন নৌকা সামনের দিকে যায়, তখন ঢেউগুলা কিন্তু এইদিকে আর এইদিকে কিন্তু তোমার ভেঙে যায়, আর এই নৌকাটা কিন্তু সামনের দিকে আগায় যায়। ঠিক আছে, তার কারণ নৌকার গতির কারণ, অর্থাৎ নৌকা সামনের দিকে আগাচ্ছে। তোমার যে ইতিহাস রয়েছে বা মহাকাল যেটা রয়েছে, মহাকাল শ্রেষ্ঠ সৃষ্টি কর্মগুলোকে নিয়ে সামনের দিকে হচ্ছে গিয়ে আগায় যাচ্ছে, এবং আগায় যে যাচ্ছে সেটা এখানে বেসিক্যালি বলা হচ্ছে। সো যাই হোক, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। কবি বলছে এই মাঝি এদিকে আসো, একটু বারেক ভিড়াও। বারেক মানে হচ্ছে কি একবার, একবার হচ্ছে কি নদী একটু এখানে কুলে, ভাই প্লিজ 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 তোমার নৌকাটা একটু ভিড়াও, আমি আমার একটু কিছু সৃষ্টিকর্ম রাখবো ভাই, একটু ভাই আমাকে হেল্প করো। তো যাই হোক, এরপরে হচ্ছে গিয়ে তোমার কবি হলো গিয়ে বলতেছেন আমার সৃষ্টিকর্মগুলা নিয়ে যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে। তার মানে এখানে কি বলতেছে, এখানে হলো গিয়ে বলতেছে যে তুমি যেখানে করি সেখানে চলে যাও, আমার কোনো আপত্তি নেই, একদম কোনো সমস্যা নেই, তুমি যেখানে করি সেখানে যাও, বাট প্লিজ আমার যে ধানগুলো আছে, আমার যে সৃষ্টিকর্মগুলো রয়েছে, এগুলো তোমরা আসলে নিয়ে যাও। ঠিক আছে, দ্যাটস ইট। এতটুকু কি আমরা ক্লিয়ার বাচ্চারা? ওকে, ঠিক আছে।
আগায় সামনের দিকে। এরপরে বলতেছে যত চাও তত লও তরুণী পরে, আর আর আছে আর নাই দিয়েছি ভরে, এত কাল নদী করে। কবি বলতেছে ভাই সব দিয়ে দিছি, আমার সব সৃষ্টি তোমাদেরকে হলো গিয়ে দিয়ে দিয়েছি, কোনো কিছু হচ্ছে গিয়ে আর বাকি নাই। লাস্টে হচ্ছে কবি বলতেছেন যাহা লয়ে ছিনু ভুলে, সকলে দিলাম তুলে থরে ভিতরে, এখন আমারে লহ করুণা করে। কবি মহাকালকে বলতেছে আমার সবকিছু আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, আমার সবকিছু আমি তোমাকে দিয়ে দিয়েছি ভাই মহাকাল, এবার আমাকে একটু নাও, আমি একটু তোমার নৌকাতে উঠি, আমাকে একদম অমর করে ফেলো, আমার আর তার মরাটলা লাগবে না। এরপরে কবি বলতেছে মানে মাঝি বলতেছে ঠাঁই নাই ছোট সে তরি, আমার এই সোনার ধানে গিয়েছে ভরি, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিন পুরী, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। ইভেনচুয়ালি মহাকাল বলতেছে ভাইয়া আর নিতে পারতেছি না তোমাকে, থরে বিথরে মানে একটার পরে একটা সুবিন্যস্ত হবে সাজানো, আর নিতে পারতেছি না, তোমার যাবতীয় যে জিনিসপত্র রয়েছে সব জিনিসপত্র আমি অ্যাকচুয়ালি নিয়ে নিছি, আমার নৌকা আর কোনো জায়গা নাই, তোমাকে আমি নিতে পারবো না। অর্থাৎ এই পৃথিবীর নিয়ম হলো তুমি আসবা, কর্ম করবা, কর্মগুলো থাকবে, তুমি মরে যাবা, তুমি চলে যাবা, পৃথিবী তোমার দায়িত্ব নেবে না, পৃথিবী তার জায়গাতে কাজ করবে, পৃথিবী তোমার কর্মগুলোকে শোকেস করবে, তোমার কর্মগুলোকে সাজিয়ে রাখবে, বাট দ্যাট ডাজন্ট মিন তোমার যে পৃথিবীটা, সেই পৃথিবীটা তোমার জন্য আজীবন কাজ করবে, তোমার জন্য আজীবন সবকিছু হলো করবে, বা তোমাকে বাঁচায় রাখবে, এই জিনিসটা আসলে তোমার পৃথিবী করবে না, এটাই। আচ্ছা রাব্বি, কমেন্ট করতে গেলে মূল পড়াটা হবে না, আগে মূল পড়াটা পড়াইনি, তারপর তোমার ডাউট সলভ করতেছে। সো কবিতার একদম লাস্টে এসে আমরা জিনিসটা দেখতে পাই, কবির যে সকল তোমার সৃষ্টি কর্মগুলো রয়েছে, সে সৃষ্টি কর্মগুলো মহাকাল নিয়ে গেল। অর্থাৎ তোমার যে ইতিহাস রয়েছে, ইতিহাসে কবির কর্মগুলো অমরত্ব লাভ করলো, বাট আমাদের যে কবি রয়েছে, কবি আর এখানে অমর হিসাবে থাকলো না, কবি ইভেন্চুয়ালি মারাই যাবে, এবং কবির মৃত্যুটাই হবে কি স্বাভাবিক একটা বিষয়, কিন্তু কবি তার কর্মের মাধ্যমে এই পৃথিবীতে বেঁচে থাকবে। দ্যাটস অল। আমি যদি পুরো একটা সামারি করি, একদম কবিতার প্রথম থেকে শেষ পর্যন্ত একটা কথাই হলো বলছে, একটা কৃষক ধান কাটতেছে ধান কাটতেছে ধান কাটতেছে, ধানগুলো একটা নৌকায় তুলে দিচ্ছে তুলে দিচ্ছে তুলে দিচ্ছে, এটা হলো আক্ষরিক অর্থ। ভাবার্থ হলো তুমি আমি আমরা আমাদের মতো করে কাজ করছি, আমাদের কর্মগুলো এখানে বিদ্যমান হলো রয়েছে, এই যে তোমার কর্মগুলো এখানে বিদ্যমান আছে, এই কর্মগুলো যদি ভালো হয় ইতিহাসের পাতায় আমাদের কর্মগুলো থাকবে, বাট তুমি আমি রহিনু পড়ে, অর্থাৎ একা একা পড়ে থাকবো, এক পর্যায়ে আমরা মারা যাব। দ্যাটস ইট। আমরা এই ক্লিয়ার বিষয়টা আমি কিন্তু পুরোটা সামারাইজ করে দিলাম। কারো কোনো সমস্যা রয়েছে কোনো জায়গায় একটু আমাকে বলো। রহিনু মানে থাকা, মাইশা, রহিনু মানে থাকা, রহিনু পড়ে মানে পড়ে থাকা, কোনো এক জায়গায় অবহেলায় পড়িতে রয়েছে এরকম। ফার্দিন ক্লাস বেসিক্যালি শেষ, ম্যাক্সিমাম আর 2 মিনিট। আচ্ছা কারো কোনো প্রবলেম থাকে একটু বলো। তবে বাচ্চারা আমি একটা খুব অদ্ভুত জিনিস দেখলাম তোমাদের মধ্যে, মানে তোমরা এই চ্যাপ্টারটার বেসিক যে শব্দার্থগুলো ওটাও জানো না, খুবই অ্যালার্মিং বাবা। সো তোমাদের জন্য আসলে 2.0 কোর্সটা খুবই দরকার, মোদ্দা কথা হচ্ছে এইটা। আচ্ছা সো আমি একটু শর্ট করে তোমাদেরকে ওয়েবসাইটটা কিভাবে ব্রাউজ করতে হয় দেখাই দিই, তোমরা এটাকে বলো কারো কোনো প্রবলেম আছে কিনা। তোমরা যারা যারা আমাদের কোর্সটা কিনবা তারা ইয়াতে আসবা, 10ms এর ওয়েবসাইটে আসবা, 10ms.com লিখে সার্চ দিবা, সার্চ দেওয়ার পরে প্রথম যে ওয়েবসাইটটা রয়েছে এখানে ঢুকে যাবা, ঢুকে যাবার পরে তোমাদের ব্যস্ত 27 এই বাটনটাতে প্রেস করবা, প্রেস করার পরে আমি যদি হচ্ছে নিচের দিকে হলো গিয়ে যাই, এখানে তোমাদের গেলে ফর এন এক্সাম্পল কোথায়, এই যে পিসিএমবি, এই যে দেখো এখানে তোমার রয়েছে এইচএসসি 27 বাংলা ইংরেজি আইসিটি 2.0, এই কোর্সটাতে ঢুকবা। সো এখানে বাংলার 2টা সাবজেক্ট, ইংরেজির 2টা, আইসিটির 2টা, আইসিটির একটা, মোট 5টা সাবজেক্টের হলো কোর্স ফ্রি হলো তোমার যদি 7150, বাট এখন অফার চলতেছে 5500 তে তুমি ইজিলি হচ্ছে কি এই কোর্সটা হলো কিনতে পারবা।
এখন এগিয়ে যান দিবা, এগিয়ে জানে গেলে 1650 টাকা ডিসকাউন্টে তুমি কিন্তু এখন এই কোর্সটা কিনতে পারছো। বাট ইয়াস, তোমার যদি আরো ডিসকাউন্টের প্রয়োজন হয়, যেটা একটু আগে বললাম, কল করো 16910 এই নম্বরে। তুমি যদি এই নম্বরে কল করো এবং তুমি যদি আমাদের পুরনো স্টুডেন্ট হও, তাহলে তুমি কিন্তু আরো মানে হলো গিয়ে আরো কম দামে এই কোর্সটা কিনতে পারবা। আর তুমি যদি নতুন স্টুডেন্ট হও বা তাও যদি হচ্ছে ডিসকাউন্ট লাগে, 16910 কল করলে ইউ উইল গেট দ্য ডিসকাউন্ট। ওকে, কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, কারো কোনো সমস্যা আছে কিনা একটু কাইন্ডলি আমাকে হচ্ছে কি বলো। আর পাশাপাশি আমাদের তো যখন পেইড ব্যাচ হবে, আমি তো আছে সময় স্বল্পতার কারণে জাস্ট কবিতাটা হলো গিয়ে পড়িয়ে গেলাম। পেইড ব্যাচে কিন্তু আমরা হলো পুরা কবিতার শব্দার্থ, পাঠ পরিচিতি, সিকিউ সলভিং, এমসিকিউ সলভিং, কবিতা সলভিং সবকিছু কিন্তু আমরা হলো করব। ওকে, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, আসলে আরেকটু কি বুঝাবো, আমি কিন্তু একটা পেইড ব্যাচে আমরা যেরকম পড়ে ওভাবেই পড়াইছি, খালি হয়তো পেইড ব্যাচে ক্লাস 2 ক্লাস তো ওইটা 1 ক্লাস ডক্টর পাশে করাইছি আর কি, বুঝছো? কি বলবো বাবারা। ওকে, আমরা ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। আমি ভর্তি হতে চাই। মুহাইমিন আহমেদ, মুহাইমিন তোমার যে কাজটা করতে হবে, তোমার এই যে দেখো এখানে আমি লিখে দিয়েছি কিন্তু 16910 এই নাম্বারে কল করতে হবে। তুমি যদি এই নাম্বারে কল করো তাহলে কিন্তু তোমাদের ভর্তি হওয়ার যে প্রসেসটা, সেই প্রসেসটা হচ্ছে কি তোমরা জানতে পারবা। তো স্টুডেন্ট, তাহলে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। আমি আশা করছি অনেকেই আমাদের পেইড ব্যাচে জয়েন করবা। জয়েন করলে জুন মাস থেকে রেগুলার দেখা হবে, ঠিক আছে? হ্যাঁ, স্লাইড পিডিএফ পাবা যখন তোমরা আমাদের পেইড ব্যাচে জয়েন করবা। পেইড ব্যাচে জয়েন করলে এই ক্লাসটার যে হলো কি পিডিএফটা, সেখানে আমাদের লাইব্রেরি সেকশন আছে, লাইব্রেরি সেকশনে গেলেই 1.0 যে ক্লাস পিডিএফটা রয়েছে এই ক্লাসে হুবহু তোমরা পেয়ে যাচ্ছ। সো ক্লাস পিডিএফটা পাওয়ার জন্য বেসিক্যালি আমাদের পেইড ব্যাচে এনরোল করতে হচ্ছে। তো স্টুডেন্ট, দেখা হবে পেইড ব্যাচে, সেই পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম।